হ্যালো এভরিওয়ান। ডিপিএসপির ফার্স্ট পার্টে আমরা মেনলি আর্টিকেল 40 অবধি আলোচনা করেছিলাম। ভিএসি একাডেমির পক্ষ থেকে যে ক্লাস আজকে তোমাদের আমরা প্রোভাইড করছি, সেখানে আমরা ডিপিএসপির পার্ট 2 অর্থাৎ আর্টিকেল 45 থেকে রেস্ট অফ দ্য আর্টিকেলস ডিসকাস করব। দেখো, আর্টিকেল 45-এ যেটা বলা হয়েছে, দ্য প্রভিশন ফর আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন টু চিলড্রেন বিলো দ্য এজ অফ 6 ইয়ার্স। স্পেসিফিক্যালি আর্টিকেল 45-এর একটা পার্ট এখন আর্টিকেল 21A হয়ে গেছে। তাহলে 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, যেটা 2002 সালে পাস করানো হয়েছিল, সেখানে এই 45 নম্বর যে আর্টিকেল, সেখানে কিন্তু কিছু চেঞ্জেস হয়। যদি আগে স্পেসিফিক্যালি বলা যায়, আগে কি ছিল, আগে আমরা যেটা বলতাম সেটা হলো 0 থেকে 14 বছরের বাচ্চাদেরকে স্পেসিফিক্যালি আর্লি চাইল্ড কেয়ার দেওয়া হবে, অর্থাৎ বাচ্চাদেরকে ছোটোবেলায় যেটুকুনি কেয়ারের প্রয়োজন হয় সেই আর্লি চাইল্ড কেয়ার দেওয়া হবে, এবং তার সাথে তাদেরকে ফ্রি এডুকেশান প্রোভাইড করা হবে। এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হলো, আমরা সবাই জানি ডিপিএসপিগুলো নট এনফোর্সেবল ইন দ্য কোর্ট অফ ল, অর্থাৎ ডিপিএসপি এনফোর্স হতেও পারে, ডিপিএসপি এনফোর্স নাও হতে পারে। এবার যে সমস্যাটা দাঁড়াচ্ছে, যদি রাষ্ট্রের পক্ষ থেকে ফ্রিতে এডুকেশান না দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা কোর্টে অ্যাপ্রোচ করতে পারবো না। কিন্তু এটাও তো ঠিক যে একটা মিনিমাম এজ অবধি একটা বেসিক এডুকেশানটা ফ্রিতে প্রোভাইড করা দরকার, বিশেষ করে যদি রাষ্ট্রের কল্যাণ করতে হয়, কারণ এডুকেশানটা একটা বেসিক নিড। এডুকেশান ছাড়া মানুষ চলতে পারে না লিটারেলি। তাই জন্য 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এখান থেকেই একটা সেগমেন্টকে আমরা তুলে নিয়ে চলে গেলাম। সেটা হলো, বলা হলো যাদের বয়স 6 থেকে 14 বছর, 6 to 14 ইয়ার্স, তাদেরকে ফ্রি এডুকেশান দেওয়া হবে গভর্নমেন্ট ইনস্টিটিউশনে, অবভিয়াসলি প্রাইভেট ইনস্টিটিউশনে নয়। ফ্রি এডুকেশান তাদেরকে দেওয়া হবে গভর্নমেন্ট ইনস্টিটিউশনে, এবং তার সাথে তাদেরকে কম্পালসারি, এই যে এডুকেশান দেওয়া হবে সেটা ফ্রি অ্যান্ড কম্পালসারি, অর্থাৎ সেই এডুকেশানটা হবে কম্পালসারি। একটা ফান্ডামেন্টাল ডিউটিও 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যাড করা হয়েছিল, যেখানে বলা হচ্ছে বাবা মায়ের বেসিক দায়িত্ব হলো বাচ্চাকে এডুকেশান প্রোভাইড করা, কিন্তু যদি ইনকেস বাবা মা সেটা দিতে না পারে, তাহলে সেক্ষেত্রে রাষ্ট্র 14 বছর অবধি ফ্রিতে এডুকেশান দেবে, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান দেবে। এই সেগমেন্টটাকে বার করার পরে আলটিমেট এখানে যেটা পড়ে রয়েছে সেটা হলো 0 থেকে 6 বছর, অর্থাৎ আর্টিকেল 45-এ যেটা পড়ে রয়েছে সেটা হলো 0 থেকে 6 বছর। এবার একদম ছোটো বাচ্চাদের তো এডুকেশান অ্যাজ সাচ দেওয়ার কথাও নয়, তবুও আর্লি এডুকেশান যদি কিছু থাকে, সেই আর্লি এডুকেশান এবং আর্লি চাইল্ড কেয়ার যেটা, সেটা দেয়া হবে। সেইটার কথা বলা রয়েছে কোন আর্টিকেলে, আমরা যদি বলি সেটা হলো আর্টিকেল 45। তাহলে আর্টিকেল 45-এর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা হয়েছে। কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পরীক্ষায় প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে আমরা আনসার দেব 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002। হয়ে গেল আর্টিকেল 45, ভেরি ইজি আর্টিকেল। নেক্সট আর্টিকেলে আমরা চলে যাই, আর্টিকেল 46। আজকে তোমাদেরকে আমি অলরেডি আর্টিকেল 46 নিয়ে বলেছি। প্রমোশন অফ এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট, অর্থাৎ শিক্ষার দিক থেকে যারা এসসি, এসটি, ওবিসি যারা পিছিয়ে আছে, দেখো যারা সামাজিকভাবে পিছিয়ে তারা কিন্তু সব কিছুতেই পিছিয়ে, তারা শিক্ষার দিক থেকেও পিছিয়ে, তারা অপরচুনিটির দিক থেকেও পিছিয়ে, তারা বেসিক নিডসগুলো তারা প্রপারলি পায় না। তাছাড়া আমি বলতে পারি তারা আলটিমেট তাদের যদি ইকোনমিক স্ট্যাটাস দেখা হয়, সেটাও তাদের খুব একটা ভালো হওয়ার কথা নয়। তাই তাদেরকে স্পেসিফিক্যালি এডুকেশন এবং ইকোনমিক দিকটা কিন্তু আমাদেরকে একটা ফুয়েলিং করতে হবে, যাতে তারা একটু এগিয়ে যেতে পারে। ধরো যারা জেনারেল তারা এই জায়গায় রয়েছে, যারা এসসি, এসটি, ট্রাইবাল তারা এই জায়গায় রয়েছে, তাদেরকে সেম লেভেলে নিয়ে যাওয়া। অর্থাৎ আর্টিকেল 46 কিন্তু মেনলি রিজার্ভেশনের মাধ্যমে ইকুয়ালিটিকেই প্রমোট করছে, যে যারা এই লেভেলে আছে এবং যারা পিছিয়ে আছে তাদেরকে সেম লেভেলে আমরা প্রোভাইড করার চেষ্টা করছি, সেম লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেম কথাই আর্টিকেল 15 ক্লজ 4-এ বলা হয়েছে, এসসি এসটি রিজার্ভেশনের কথা। আর্টিকেল 15 ক্লজ 5 ওবিসি রিজার্ভেশনের কথা বলা হয়েছে। আর্টিকেল 15 ক্লজ 3, যেখানে মেয়েদের এবং বাচ্চাদেরকে প্রয়োজনীয় রিজার্ভেশন দিতে হবে, কারণ আমাদের দেশ হলো পুরুষতান্ত্রিক সমাজ। তাহলে পুরুষরা এখানে রয়েছে, মেয়েরা এখানে রয়েছে, তাদেরকে সেম লেভেলে নিয়ে যেতে হবে। এবার ডেফিনেটলি একটা দিন আসবে যখন এটা সেম লেভেলে পুরোপুরি চলে আসবে, তখন আর প্রয়োজন হবে না রিজার্ভেশনে। রিজার্ভেশন এমন নয় যে সেটা চিরকালীন।
সেটা চিরকাল দিতে হবে এমন কথা কোথাও বলা নেই, যতদিন প্রয়োজন ততদিন দিতে হবে, এইটুকুনি। তাহলে দেখো আর্টিকেল 46 কি বলছে, প্রমোশন অফ এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট অফ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস অ্যান্ড আদার উইকার সেকশন, তার কথা আর্টিকেল 46-এ বলা আছে। নেক্সট আর্টিকেল আমরা চলে যাই আর্টিকেল 47। দেখো আর্টিকেল 47-এ যেটা প্রথম বলা আছে, টু রেজ দ্য লেভেল অফ নিউট্রিশন অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ পিপল টু ইমপ্রুভ দ্য পাবলিক হেলথ। তাহলে পাবলিক হেলথের জন্য কাজ করতে হবে, নিউট্রিশনের জন্য কাজ করতে হবে, এবং মানুষের যাতে লিভিং স্টাইলটা আরও ভালো হয় সেটার জন্য কাজ করতে হবে। আমরা একটা একটা করে প্রভিশন দেখবো এবং সেই রিলেটেড কিছু স্কিমের কথা পড়তে পারি। যেমন দেখো স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ পিপল, এটা যদি আমি 1 নম্বর বলি, ইমপ্রুভ পাবলিক হেলথ এটা আমি যদি 2 নম্বর বলি, লেভেল অফ নিউট্রিশন এটাকে যদি আমি 3 নম্বর বলি, তিনটে রিলেটেড স্কিমই রয়েছে। যেমন ধরো পোষণ অভিযান, এই যে বাচ্চাদের জন্য যে স্কিমটা আছে পোষণ অভিযান, একসময় এই স্কিমটারই নাম ছিল, তোমরা সবাই জানো, মিড ডে মিল স্কিম। একসময় এই স্কিমটারই নাম ছিল মিড ডে মিল স্কিম। তাহলে মিড ডে মিল স্কিম বর্তমানে হয়ে গেছে পোষণ অভিযান। আমরা যদি এই স্কিমটার কথা বলি, এটা কিন্তু স্পেসিফিক্যালি লেভেল অফ নিউট্রিশন বাড়ানোর জন্য। আচ্ছা, স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ পিপল, মানুষের যাতে জীবনযাত্রা ভালো হয় তার জন্য কাজ করতে হবে। আমি কি বলতে পারি এর জন্য একটা বেস্ট এক্সাম্পল আমি বলতে পারি, এই যে পয়েন্টটা, সেটার জন্য একটা বেস্ট এক্সাম্পল আমি বলতে পারি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আমি বলতে পারি। রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে গ্রামে, কেন? যাতে মানুষের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, কেন? যাতে মানুষের জন্য কাজ করা যায়। কারণ মানুষের জন্য রাস্তা তৈরি করে দিলে কি হবে, সেটা আমাদের লিভিং স্ট্যান্ডার্ডটা বেটার হবে। এবার দেখো বলা আছে পাবলিক হেলথের প্রমোশন, পাবলিক হেলথের জন্য কাজ করতে হবে। পাবলিক হেলথের জন্য এই যে আমরা গভর্নমেন্ট হসপিটালে ফ্রিতে ট্রিটমেন্ট পাই, কোভিড ভ্যাকসিন যখন হলো তখন আমাদেরকে ফ্রিতে কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছিল, ঠিক আছে। আমরা বিভিন্ন ধরনের হেলথ রিলেটেড স্কিম আমাদের দেশে রয়েছে, আমাদের বিভিন্ন স্থানীয় চিকিৎসার জন্য চিকিৎসা কেন্দ্র রয়েছে, ছোট ছোট চিকিৎসা কেন্দ্র রয়েছে। গভর্নমেন্ট হসপিটালে তো এমনিতেই সব কিছু ফ্রি, তাহলে সেটাই হলো পাবলিক হেলথকে প্রমোট করা। পাবলিক হেলথ যাতে খুব কম পয়সায় যাতে মানুষকে চিকিৎসা ব্যবস্থা করে দেওয়া হয় তার ব্যবস্থা রাষ্ট্র করে। তাহলে আর্টিকেল 47-কে কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়। আজকে ফর এক্সাম্পল এই যে পশ্চিমবঙ্গ সরকারের স্কিমটা স্বাস্থ্যসাথী, বা ভারত সরকারের একটা সিমিলার স্কিম আছে তোমরা জানো, আয়ুষ্মান ভারত, এগুলো কি? এগুলো তো আলটিমেট হেলথ রিলেটেড বেনিফিট, তাই না? হেলথ রিলেটেড বেনিফিট স্কিম। তাহলে সেগুলো যে করা হচ্ছে কার জন্য করা হচ্ছে? আর্টিকেল 47-কে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। নেক্সট দেখো কি বলছে, প্রোহিবিট কনজামশন অফ ইনটক্সিকেটিং ড্রিঙ্কস অ্যান্ড ড্রাগস দ্যাট আর ইনজুরিয়াস টু হেলথ। সেই সমস্ত ড্রিঙ্কস এবং ড্রাগস যেটা আমাদের শরীরের জন্য খারাপ, যেটা আমাদের শরীরের জন্য ভালো নয়, সেগুলোকে ব্যান করার কথা বলা হচ্ছে আর্টিকেল 47-এ। তোমরা জানো আমাদের প্রতিবেশী রাজ্য বিহার, সেখানে কিন্তু মদ ব্যান করে দেওয়া হয়েছে। যদিও লিকুয়ার থেকে যে ট্যাক্স, সেটা কিন্তু রাজ্য সরকারের ট্যাক্স, স্পেসিফিক্যালি লিকুয়ার থেকে যে এক্সাইজ ডিউটিটা আসে সেটা কিন্তু পুরোটা রাজ্য সরকার পায়। তারপরেও কিন্তু বিহারের মতো রাজ্য সেটাকে কম্প্রোমাইজ করেছে, আর্টিকেল 47-কে ইমপ্লিমেন্ট করেছে। আবার অনেক রাজ্য করেনি, পশ্চিমবঙ্গ করেনি, ঠিক আছে। কারণ আমি যেটা বললাম যে মদ দিয়েছে যে ট্যাক্সটা আমরা পাই সেটাও কিন্তু যথেষ্ট হিউজ, তাই ন্যাচারালি এই পয়েন্টটাকে ইমপ্লিমেন্ট করা রাষ্ট্রের পক্ষে একটু ডিফিকাল্ট, কিন্তু বিহারের মতো রাজ্য করেছে, গুজরাটের মতো রাজ্য করেছে। ইম্পর্টেন্ট আর্টিকেল 47। নেক্সট আমরা চলে যাই নেক্সট আর্টিকেল, সেটা হলো আর্টিকেল 48। দেখো বলা হচ্ছে টু অর্গানাইজ এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ডারি, কৃষিকাজকে আমাদের অর্গানাইজ করতে হবে এবং আমাদের যে পশুপালন আছে সেটাকে অর্গানাইজ করতে হবে। কিভাবে না, মডার্ন অ্যান্ড সায়েন্টিফিক লাইন্স, মানে আমাদেরকে বিভিন্ন টেকনোলজির মাধ্যমে কিন্তু এই কৃষিকাজ করতে হবে বা পশুপালন করতে হবে। আমি এখানে যা ছবি দিয়েছি, ছবিটা খুব বিখ্যাত একটা ছবি। তোমরা এখানে MS স্বামীনাথনকে দেখতে পাচ্ছ, নরম্যান বোরলগকে দেখতে পাচ্ছ। তোমরা সবাই জানো 60-এর দশকে আমাদের দেশে হয়েছিল গ্রিন রেভলিউশন। স্পেসিফিক্যালি নেহেরুজি তার জীবনের শেষে এবং লাল বাহাদুর শাস্ত্রী যখন ভারতবর্ষের প্রাইম মিনিস্টার হয়েছিলেন, তখন কিন্তু মেনলি লাল বাহাদুর শাস্ত্রী কিন্তু খুব কাজ করেছিলেন কৃষকদের জন্য। তিনি একটা কথা বলতেন
সেটা হলো জয় জওয়ান জয় কিষাণ। লাল বাহাদুর শাস্ত্রীর বিখ্যাত একটা বক্তব্য, বিখ্যাত একটা উক্তি আমরা বলতে পারি। তো স্পেসিফিক্যালি আমাদের যে গ্রিন রেভলিউশনে কি হয়েছিল, উচ্চ ফলনশীল বীজ, হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডস আমরা ইউজ করেছিলাম। এবং আমরা এই যে আজকে বিভিন্ন বহুমুখী নদী পরিকল্পনা, যেটাকে আমরা বলি মাল্টিপারপাস রিভার প্রজেক্টস, সেগুলো যে আমরা করছি, বা ধরো বিভিন্ন ড্যামস তৈরি করা হচ্ছে, বিভিন্ন উচ্চ ফলনশীল বীজ তৈরি করা হচ্ছে, টার্গেটটা কি? যাতে আমরা এগ্রিকালচার আরও ডেভেলপ করতে পারি, যাতে আমরা আমাদের অ্যানিমাল হাজব্যান্ডারিতে আরও ডেভেলপ করতে পারি। তাহলে মেন লক্ষ্যটা হলো মানুষের জন্য কাজ করা এবং এগ্রিকালচার এবং অ্যানিমাল হাজব্যান্ডারিকে টেকনোলজিক্যাল ওয়ে, সায়েন্টিফিক ওয়েতে সেটাকে সমৃদ্ধ করা। এটার কথাই কিন্তু আর্টিকেল 48-এ বলা আছে। এবং এই রিলেটেড কাজ তো আমরা করছি, রাষ্ট্র করছে। এই যে এত বড় বড় ড্যামস তৈরি হচ্ছে, এত মাল্টিপারপাস রিভার প্রজেক্ট তৈরি হচ্ছে, গ্রিন রেভলিউশনের এক্সাম্পল আমি তোমাদেরকে দিলাম, সেগুলো আর্টিকেল 48-কেই ইমপ্লিমেন্ট করা হয়েছে। নেক্সট আর্টিকেলে আমরা চলে যাই, আর্টিকেল 48A। খুব সোজা আর্টিকেল, বলা হচ্ছে টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশকে প্রোটেকশনের কথা বলা হচ্ছে। অ্যান্ড টু সেফগার্ড দ্য ফরেস্ট, ফরেস্টকে সেফগার্ড করা হচ্ছে। অ্যান্ড ওয়াইল্ড লাইফ, বন্য জীবজন্তুদেরকে প্রোটেকশন দেওয়া হবে আমাদের দেশে। 48A মানে হলো এটা অ্যাড করা হয়েছে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এই পার্টিকুলার অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। দেখো এই রিলেটেড প্রচুর আইন আমাদের দেশে রয়েছে। আমাদের দেশে যত ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, আমাদের দেশে যত ন্যাশনাল পার্ক আছে, এগুলো হলো আর্টিকেল 48 এর বেস্ট এক্সাম্পল। আমাদের দেশে এত ন্যাশনাল পার্কস রয়েছে, আমাদের দেশে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে। 1971 সালে ইরানের রামসার কনভেনশন আমরা সাইন করেছি, যাতে জলাভূমিগুলোকে আমরা প্রোটেক্ট করতে পারি, তাই তো? তাহলে আলটিমেট এগুলো সবই হয়েছে আর্টিকেল 48 একে ইমপ্লিমেন্ট করা হয়েছে। আমাদের দেশে 1973 সালে এই আইন, এই পার্টিকুলার অ্যামেন্ডমেন্ট হওয়ার আগেই প্রজেক্ট টাইগার লঞ্চ হয়েছে। 1992 সালে প্রজেক্ট এলিফ্যান্ট লঞ্চ হয়েছে। সম্প্রতি আমাদের দেশে প্রজেক্ট চিতা লঞ্চ হয়েছে। আমরা যদি বলি এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986 পাস করানো হয়েছে। আমরা বিভিন্ন এনভায়রনমেন্ট রিলেটেড যে বিভিন্ন ইম্পর্টেন্ট কনভেনশন, সেখানকার সিগনেটারি, এগুলো হলো আর্টিকেল 48 এর বেস্ট এক্সাম্পল। তাহলে এই যে ইনস্ট্রাকশনগুলো রাষ্ট্রকে দেয়া হচ্ছে বিপিএসপির মাধ্যমে, সেগুলো কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছে, একদমই হয়নি বলে যেটা অনেকে মনে করে সেটা কিন্তু ভুল, হয়েছে তো বটেই। নেক্সট আমরা আর্টিকেলে চলে যাই, আর্টিকেল 49। দ্য স্টেট শ্যাল প্রোটেক্ট এভরি মনুমেন্ট অ্যান্ড প্লেস অফ আর্টিস্টিক অর হিস্টোরিক ইন্টারেস্ট। স্পেসিফিক্যালি সেই ধরনের মনুমেন্ট যেগুলোর সাথে শিল্পকলা যুক্ত আছে, যেগুলোর সাথে ইতিহাস যুক্ত আছে, সেগুলোকে প্রোটেকশন দিতে হবে। তোমরা জানো রিসেন্টলি আমি যদি বলি নালন্দা ইউনিভার্সিটি, সেটাকে কিন্তু নতুন করে নালন্দা ইউনিভার্সিটি কিন্তু তোমরা জানো ইনাগুরেট করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে সেটা আর্টিকেল 49-এর এক্সাম্পল। আমাদের দেশের পার্লামেন্টে আলোচনা হয়েছে যে অ্যাসিড রেনের জন্য যে মার্বেলের যে ক্ষতি হচ্ছে তাজমহলে, সেটা নিয়ে কিভাবে কাজ করা যেতে পারে। এছাড়া তোমরা জানো আমাদের দেশে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তারা কিন্তু মেনলি এই কাজগুলো করে, তারা কিন্তু রক্ষণাবেক্ষণ করে আমাদের আর্টিস্টিক এবং স্পেসিফিক্যালি হিস্টোরিক্যাল যে সমস্ত জায়গাগুলো সেগুলোকে, ঠিক আছে, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ যেগুলো, সেগুলোকেও রক্ষণাবেক্ষণ করা হয়। তাহলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মেনলি সেটা একটা কাজের মধ্যেই পড়ে এএসআই এর। তাহলে আর্টিকেল 49-কেও আমরা যথেষ্টভাবে ইমপ্লিমেন্ট করছি। রিসেন্টলি নালন্দা ইউনিভার্সিটি এক্সাম্পলটা ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল, এটার নিরিখে আমি বলতে পারি। নেক্সট দেখো যেটা বলা হচ্ছে আর্টিকেল 50, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ ইন দ্য পাবলিক সার্ভিস। পাবলিক সার্ভিস মানে সরকারি ক্ষেত্রে জুডিশিয়ারিকে এক্সিকিউটিভের থেকে আলাদা করতে হবে। আচ্ছা, এর প্রসঙ্গে আমি আগে একটু বলে রাখি, আগে এমন অনেক এক্সিকিউটিভ ছিলেন যাদের কিন্তু এক্সিকিউটিভ পাওয়ার ছাড়াও কিছু অ্যাডিশনাল জুডিশিয়াল পাওয়ার তাদেরকে দেয়া হয়েছিল। অর্থাৎ এক্সিকিউটিভ পাওয়ার ছাড়াও তাদেরকে কিছু অ্যাডিশনাল জুডিশিয়াল পাওয়ার তাদেরকে প্রোভাইড করা হয়েছিল। যেমন আমি যদি এক্সাম্পল বলি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম, তোমরা জানো এটা ট্র্যাডিশনালি একটা এক্সিকিউটিভ পোস্ট, কিন্তু তাদের কিছু জুডিশিয়াল পাওয়ার ছিল। তারপর ধরো এসডিএম, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, ইভেন বিডিও, তাদেরও কিন্তু কিছু এক্সিকিউটিভ পাওয়ার ছিল। পরে যখন ক্রিমিনাল প্রসিডিওর কোড 1973 পাস করা হচ্ছে, তখন কিন্তু মেনলি আমরা সিআরপিসি 1973-এর মাধ্যমে আর্টিকেল 50-কে ইমপ্লিমেন্ট করেছি। যখন আমরা এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিএম বা বিডিও, তাদের হাতে যে সমস্ত জুডিশিয়াল পাওয়ারগুলো ছিল, সেই এক্সিকিউটিভদের থেকে জুডিশিয়াল পাওয়ারটা সেপারেট করে দিয়েছি, আলাদা করে দিয়েছি, করে আমরা একটা নতুন পোস্ট তৈরি করেছি,
যেটাকে আমরা বলছি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। যেটাকে আমরা কি বলছি? যেটাকে আমরা বলছি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। একটা নতুন পোস্ট তৈরি করেছি, এটা হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পোস্ট। অর্থাৎ যারা এক্সিকিউটিভ তাদের থেকে তাদের যে তাদের এক্সিকিউটিভের ক্ষমতাটা রাখা হচ্ছে, তাদের জুডিশিয়াল যে পাওয়ারটা ছিল আগে সেটাকে সেপারেট করে দেওয়া হচ্ছে, করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পোস্ট তৈরি করছে। তুমি যদি বলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিয়োগ কারা করে? পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস, আমাদের যে পাবলিক সার্ভিস কমিশন WBPSC, যারা WBCS পরীক্ষা কন্ডাক্ট করে তারাই কিন্তু এটা করে। ঠিক আছে, দেখবে তোমাদের একটা পরীক্ষা হয় ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন। তো আর্টিকেল 50-তে কি বলা হচ্ছে? জুডিশিয়ারিকে সেপারেট করতে হবে এক্সিকিউটিভের থেকে পাবলিক সার্ভিসে। তাহলে এক্সিকিউটিভের থেকে SDM, BDO, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাদের থেকে জুডিশিয়াল পাওয়ারটাকে সেপারেট করে দেওয়া হচ্ছে আর্টিকেল 50-র ইমপ্লিমেন্টেশন। নেক্সট দেখো আর্টিকেল 51, এটাই DPSPর শেষ আর্টিকেল। এখানে মেনলি যেটা বলা হচ্ছে, টু প্রমোট ইন্টারন্যাশনাল পিস, আন্তর্জাতিক স্তরে শান্তিকে প্রমোট করতে হবে। তোমরা দেখেছো ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যখন যুদ্ধ হচ্ছে, আমরা কিন্তু সবসময় বলেছি যুদ্ধ নয় শান্তি চাই। আমরা সরাসরি কিন্তু রাশিয়ার বিরুদ্ধে কথা বলিনি, কারণ রাশিয়ার সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন ভারতের যথেষ্ট ভালো, কিন্তু তবু আমরা শান্তিকে প্রমোট করেছি। আমরা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন যখন তৈরি হচ্ছে 24শে অক্টোবর 1945 সালেই কিন্তু ইউএনওর মেম্বার হয়েছিল ভারত, কারণ ইউএনওকে তৈরি করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, যাতে পৃথিবীতে শান্তি বজায় থাকে, পৃথিবীতে যাতে গ্লোবাল পিস মেনটেন হয়, সেটার কথা মাথায় রেখে ইউএনওকে তৈরি করা হয়েছিল। ইউএনওর কিন্তু মেম্বার ভারত হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু সবসময় ইন্টারন্যাশনাল পিসকে প্রমোট করব, ইন্টারন্যাশনাল পিস যাতে বজায় থাকে সেটার ব্যবস্থা করব। যদি কোথাও কোনো ঝগড়া হয়, সেখানে মধ্যস্থতাকারী অ্যাজ এ আরবিট্রেটার সেখানে আমরা ঢুকে মানুষের জন্য কাজ করব। দেখো কি বলা হচ্ছে, মেনটেন অনারেবল রিলেশন উইথ দ্য নেশন। দেখো আমরা চেষ্টা করি বিভিন্ন দেশের সাথে রিলেশন ভালো রাখার। এই যে আজকে আমি যদি ব্রিক্সের কথা বলি, ব্রিক্সে তো চায়না রয়েছে, চায়নার সাথে ভারতের ডিপ্লোম্যাটিক রিলেশন খুব একটা ভালো নয়, তারপরেও কিন্তু চায়না আর ভারত একই জায়গাতে এসছে শুধুমাত্র যাতে অনারেবল রিলেশন মেনটেন করা যায়। রিসেন্টলি আমরা দেখলাম যখন বাংলাদেশের সাথে ভারতবর্ষের সম্পর্ক খুব একটা খারাপ জায়গাতে ছিল, সেই সময়ও কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশে ভারতবর্ষের থেকে বিভিন্ন প্রতিনিধি গেছে এবং তারা কিন্তু শান্তির কথা বলছে, শান্তি স্থাপনের কথা বলছে। এবং দেখো তার সাথে কি বলা হচ্ছে, ফস্টার রেসপেক্ট ফর ইন্টারন্যাশনাল লজ। আমরা যে সমস্ত ইন্টারন্যাশনাল ল বা ট্রিটি যেগুলোকে আমরা সাইন করেছি, সেগুলোকে যাতে আমরা প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারি, সেগুলোর কথা আমরা ভাবছি। এবং আমরা পিসফুল সেটেলমেন্টস করছি, আরবিট্রেশনের কাজ করছি। এই জন্য আমরা ব্রিক্সের মেম্বার হয়েছি। 2023-এ অর্থাৎ আগের বছর আমাদের দেশে G20 সম্মেলন হয়েছে। তোমরা জানো আমাদের যে G7 সম্মেলন হয়েছিল ইতালিতে, সেখানে ইতালির প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তো এইগুলো সবই আর্টিকেল 51-এর এক্সাম্পল, স্পেসিফিক্যালি ইন্টারন্যাশনাল রিলেশন রিলেটেড এই আর্টিকেল। এবং আমাদের দেশের কাজ হলো ইন্টারন্যাশনাল রিলেশন মেনটেন করা, প্রপারলি ইন্টারন্যাশনাল রিলেশন মেনটেন করা, এবং সেই ইনস্ট্রাকশন কনস্টিটিউশন রাষ্ট্রকে যে আর্টিকেলের মাধ্যমে দিচ্ছে সেটা হলো আর্টিকেল 51। এইগুলো একটু দেখে রাখবো। এবং এখান থেকে আমাদের আর তেমন কোনো প্রশ্ন নেই। কয়েকটা ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট আমি এখানে শুধু তোমাদেরকে বলে দেবো, যেমন ধরো 48A এই যে আর্টিকেলটা, 43A এই যে আর্টিকেলটা, এবং 39A এই তিনটে আর্টিকেল খুব পরীক্ষাতে দেয়, কারণ এই তিনটে আর্টিকেল কিন্তু অ্যামেন্ড করে অ্যাড করা হয়েছে। তিনটেই কিন্তু অ্যাড হয়েছে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এর মাধ্যমে। আর একটা অ্যামেন্ডমেন্ট আছে, সেটা হলো 97th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তার মধ্যে প্রমোশন অফ কোঅপারেটিভ, সেই যেটা অর্থাৎ আর্টিকেল 43 প্রমোশন অফ কোঅপারেটিভস, সেটার কথা বলা হয়েছে। এটাও তোমরা একটুখানি দেখে নেবে, আর ইম্পর্টেন্ট আর্টিকেলসগুলো একটু দেখে নেবে। ব্যাস এইটুকুনি ছিল আজকের আমাদের ডিপিএসপির ক্লাস। নেক্সট দিন আমরা যখন নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হবে খুব ইম্পর্টেন্ট আর একটা চ্যাপ্টার, যেখান থেকেও প্রশ্ন আছে প্রচুর, সেটা হলো ফান্ডামেন্টাল ডিউটি। ছোট চ্যাপ্টার বাট ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সবাইকে।